হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। প্রত্যেককে ওয়েলকাম। আগের দিনের ক্লাসটা তোমরা আশা করি যে দুটো ক্লাস হয়েছে তোমরা ভালোভাবে তোমরা লক্ষ্য করেছো এবং ক্লাসটাকে ভালোভাবে রিভাইজ দিয়েছো, পড়েছো এবং হ্যান্ড নোট তৈরি করেছো। যারা করবে তোমরা উপকৃত হবে। অনেকে কমেন্ট করেছো, সিনোনিম করান, ইডিয়মস করান, অনেকে করেছো, দেখলাম খুব ভালো লাগছে। আশা করি তোমাদেরকে আমি তোমাদের যে রিকোয়েস্টটা আমি রাখার চেষ্টা করব। ঠিক আছে, রাখার চেষ্টা করব নয়, রাখবো অবশ্যই। ঠিক আছে, আজকে যে আলোচনার বিষয় হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কমন ইরর। কমন ইরর, ঠিক আছে। কমন ইরর কি ব্যাপারটা না, কমন ইরর ব্যাপারটা হচ্ছে টোটালটাই হচ্ছে তোমাদের গ্রামারের উপরে ডিপেন্ড করে হবে। কমন ইররটা টোটালটাই হচ্ছে তোমাদের গ্রামারের উপর ছাড়া কোনোভাবে সক্ষম নয়। ঠিক আছে, গ্রামার, তারপর হচ্ছে স্পেলিং মিস্টেক, ঠিক আছে, আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এগুলো সব কিছুই কিন্তু এই কমন ইররের মধ্যে চলে আসবে। যার গ্রামার স্ট্রং থাকবে সে কিন্তু ইজিলি এই কমন ইরর কিন্তু করতে পারবে। গ্রামার যদি সহজ সরল না থাকে কিংবা গ্রামার যদি তোমার মধ্যে দুর্বলতা থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই কমন ইরর করা সক্ষম হবে না বা সম্ভব হবে না। ঠিক আছে, গ্রামার তোমাকে অবশ্যই জানতে হবে। সঙ্গে এই কমন ইররের মধ্যে কিছু কিছু ভোকাবুলারির পার্টও থাকে। যেমন কালকে পার্সোনাল, পার্সোনেল ছিল। ঠিক আছে, অনেক ওয়াই সেন্সর, আগের দিনে ক্লাসটা করেছিলাম সেন্সর, সিও, সিএন, এসও আর ছিল, আর এসও আরই ছিল, আর এসও আর ছিল, দুটোর মধ্যে বানানের পার্থক্য। এই ধরনের কমন ইরর কিন্তু ওটা কমন ইররের মধ্যেও পড়ে, স্পেলিং মিস্টেকের কিছু কিছু জিনিস। ঠিক আছে, যাই হোক, আমি কথা না বাড়িয়ে একদম সরাসরি ক্লাসে যাব এবং কমন ইরর নিয়ে আলোচনা করব, ডিপলি আলোচনা করব। তোমরা প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করব, তো তোমরা প্রত্যেকে হচ্ছে সুন্দরভাবে ক্লাসটাকে লক্ষ্য করো এবং হ্যান্ড নোটস বানাতে চেষ্টা করো। ঠিক আছে, যে যত পরিমাণ নিজে খাটবে, আমি তো বলছি, কিন্তু যে যত বেশি পরিশ্রম করবে, আমার সমস্ত কথাগুলোকে নিজের মতন করে বাংলাতে লিখবে, নিজেদের ভাষাতে লিখবে, বোঝার বোধগম্যের ভাষাতে লিখবে, তারা কিন্তু ইমপ্রুভমেন্ট করবেই করবে। দেখো, আমি প্রত্যেকটা আগের দিনকার ইডিয়মস আলোচনা করেছিলাম, আগের দিনকার সালের কোশ্চেন গুলো প্রথম আলোচনা করেছিলাম, 21 সাল 22 সাল আলোচনা করেছিলাম। আজকেরও তেমন কিছু কোশ্চেন আছে কমন এর উপরে, যেগুলো বিগত বছরগুলোতে এসেছিল। সেই কোশ্চেন গুলোকে আমি আজকে আগে আলোচনা করব এবং দেন তারপরে আমি আমার সেশন থাকবো, যে সেশনে ইডিয়মস গুলো, সরি, কমন ইরর গুলোকে আমরা কিভাবে পড়বো, কিভাবে সলভ করব, তার একটা উপায় আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দেবো। যেমন একদম লাস্টে শেষে গিয়ে রেখেছি মারাত্মক মারাত্মক একটা তোমাদের জিনিস রেখেছি সবার শেষে, যেটা তোমরা দেখলে মানে প্রত্যেকে অবাক হবে যে না স্যার সত্যি আমাদের জন্য পরিশ্রম করছে। তোমরা দেখো, আমি আশা করি এই অনেকগুলো 10খানা আমি মোট কমন ইরর তোমাদের জন্য রেখেছি। ঠিক আছে, 10খানা কমন ইরর রেখেছি এবং 10খানার মধ্যে দেখো একদম লাস্টে নোটটা যে দেওয়া আছে, এটা খুব একটা মারাত্মক কনসেপ্ট ফেলবে। কি রয়েছে, কি ব্যাপার, টোটাল ব্যাপারটা আমরা একদম ভালোভাবে লক্ষ্য করবো এবং শেষ পর্যন্ত ক্লাসটাকে এনজয় করব। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে একদম সরাসরি কমন ইররে যাচ্ছি। দেখো, কমন ইরর দেওয়া আছে। কমনে কি বললাম, কমন ইরর বেসিক্যালি কি কি, কোন কোন ডিপেন্ডেন্ট, কোন কোন জিনিসের উপর হয়ে থাকে না, কমন ইরর তোমাকে দেখা দেবে হচ্ছে গ্রামারের উপর থাকে। ঠিক আছে, গ্রামারের উপরে, গ্রামার, ঠিক আছে, গ্রামার উপরে কমন ইরর হয়। ঠিক আছে, আর কি হয় না, এই যে ভোকাবুলারি পার্ট থাকে, ভোকাবুলারি যে বিভিন্ন রকম পার্ট থাকে তোমাদের আছে, ভোকাব থাকে, এই ভোকাবের স্পেলিং মিস্টেক। ঠিক আছে, ভোকাব স্পেলিং মিস্টেক, তারপর হচ্ছে হোমোনিয়ামস, তারপর হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলোর উপরেও কিন্তু কমন ইররে কোশ্চেন আসে, মানে বানানের উপরে আসে আর কি, এরকম একটা ব্যাপার। আর আজকে যে কমন ইররটা তোমাদেরকে দেখাবো, এটা বেসিক জিনিস, একদম তোমাদের পরীক্ষাতে যেগুলো এসে তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, একদম বেসিক জিনিস, মানে যদি তোমরা নাও করো তাও তোমরা উত্তর করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা নেই। ইংলিশে এই কমন ইরর করতে গেলে গ্রামারের এই যে ধরো ফাইন্ড দ্য কমন ইরর দেওয়া আছে, তারপর কোশ্চেনটা দেওয়া আছে। ঠিক আছে, এই কোশ্চেনটাকে মানে করে করে অনেকে আমরা উত্তর করি। আবার এই গ্রামারে কমন ইরর বার করার জন্য অনেক রকম টিপস রয়েছে, যেগুলোতে মানে এই ওয়ার্ড থাকলে এই হয়, ওই ওয়ার্ড থাকলে এই হয়, এরকম একটা ব্যাপার থাকে। ঠিক আছে, সেইগুলো আমরা লক্ষ্য করবো, সেগুলো করেও আমরা কিভাবে উত্তর, যারা একদম পড়তে পারছি না কিংবা উত্তর করা সক্ষম না, আমার ইংরেজি একদম ভয় লাগে, তাদের জন্য ওই সমস্ত ওয়ার্ডগুলোতে কিভাবে আমরা উত্তর সলভ করে আসবো আর কি, না পড়েও, না বুঝতে পেরেও কিভাবে করে আসবো, সেটা একটা প্রসেস আছে, সেটাও আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো ক্লাসে। কি বলছে, দেখো প্রথম কোশ্চেন বলছে ইফ উই হ্যাভ ফেথ ইন অলমাইটি। ঠিক আছে, এইখানেই তোমার কমন ইরর রয়েছে, এখানে ইরর রয়েছে, কেন রয়েছে স্যার, কি ব্যাপার, আপনি কি করে বুঝতে পারলেন? দেখো, আমি গ্রামার জানি বলে কিন্তু আমি বলছি এখানে ইরর রয়েছে, আর কোনো পার্টি ইরর নেই। তোমাদের বুঝতে সমস্যা হবে, তোমাদের স্টুডেন্টের কি বুঝতে হয় আমি, মানে তোমাদের স্টুডেন্টদের মনে কি হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। আমি যখন বলছি, ধরো বলে এটা ইরর, তখন তোমার মনে আসবে কি,
স্যার তো জানো বলে কি করে বললো, এটা কি করে ঠিক আছে, এটা কি করে ঠিক আছে, এটা কি করে ঠিক আছে, এরকম ভাবে আমাদের মনে মনে কিন্তু আসে। কিন্তু এলে হবে না, তোমাদের বেশি জিনিসটা জানতে হবে এবং বুঝতে হবে। ঠিক আছে, বুঝতে পারলেই তবে বুঝতে পারবে যে এখানে কেন ভুল নেই, এখানে কেন ভুল নেই, এখানে কেন ভুল নেই। তাহলে কেন ভুল নেই তুমি যদি জানতে চাও, তাহলে কিন্তু তোমাকে টোটাল ব্যাপারটাই জানতে হবে। ঠিক আছে, টোটাল ব্যাপার না জানা পর্যন্ত তুমি কি করে বুঝতে পারবে যে এই ব্যাপারটা ঠিক আছে। তোমার মধ্যে কনফিউশন, তোমার মধ্যে ঘাটতি থেকে গেছে, পড়ার ঘাটতি, যেগুলো দ্বারা এগুলো সলভ করা যাচ্ছে না। ঠিক আছে, যেখানে এই টিপস গুলো আছে, দেখো কি বলতে চাইছি, কেন এখানে কমন এরর রয়েছে। ইফ উই হ্যাভ ফেথ, যদি আমরা মানে নাও করি, এই যে অলমাইটি আছে না, অলমাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান, সর্বশক্তিমান যাকে কি হয়, সর্বশক্তিমান কে, না সর্বশক্তিমান হচ্ছে গড। গডকে কি বলা হয়, সর্বশক্তিমান। তাহলে গড যদি সর্বশক্তিমান হয়, তাহলে গডের আগে সবসময় যেন কি বসে, না গডের আগে সবসময় যেন ইন বসে না, গডের আগে কোনো রকম ভাবে ইন বসানো হয় না, গডের আগে হচ্ছে ডি বসানো হয়। তাহলে অলমাইটি কাকে রেফার্স করছে, না অলমাইটি রেফার্স টু গড। ঠিক আছে, তাহলে যেহেতু অলমাইটি গডকে বলছে, তাহলে গডের আগে সবসময় যেন আর্টিকেল হিসাবে কি বসানো হয়, ডি বসাতে হয়, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে ডি নেই বলে এই পার্টি ইরর রয়েছে। ঠিক আছে, আর কোনো পার্টি যদি তুমি দেখো, ব্যাখ্যা করে দেখো, এভরিথিং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকের পরে হচ্ছে উইল বসে, মানে আই 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 এবং হচ্ছে শ্যাল থাকলে, সরি আই আর হচ্ছে উই থাকলে, একটু মুছে দিয়ে একটুখানি ওয়েট করো, 1 মিনিট একটুখানি। আচ্ছা, কি বলছে যে আই এবং উই, শ্যাল উইলে যদি আমরা ব্যবহারটা দেখি, ঠিক আছে, শ্যাল উইলে যদি ব্যবহারটা দেখি, তখন তাহলে তোমরা দেখতে পাবে যে আই এবং উইর ক্ষেত্রে, ঠিক আছে, আই এবং উইর ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, শ্যাল ব্যবহার করা হয়। আর না হলে ধরো হি, তারপর হচ্ছে সি, তারপর ধরো ইউ, তারপর হচ্ছে তোমার দে, ঠিক আছে দে, তারপর হচ্ছে ধরো এনি ওয়ান, এই এই এভরিথিং দেওয়া আছে এখানে, এনি ওয়ান, ঠিক আছে, এনি ওয়ান, পৃথিবীতে যা কিছু আছে সবার পাশে কি বসবে, না উইল বসবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র কার কার ক্ষেত্রে বসে, শুধুমাত্র আই আই এবং উই, আই এবং উই এই দুজনের ক্ষেত্রে শ্যাল ব্যবহৃত হয়, আর না হলে সবার পাশে উইল ব্যবহার হয়। দেখো উইল দিয়েছে, ঠিক আছে উইল দিয়েছে। আর একটা ভালো কনসেপ্ট এখানে তোমাদেরকে আমি বলে দিই, এটাই ইরোড বেসিক্যালি থাকে, তোমাদের এখানেও রয়েছে, একটা কোশ্চেন দিয়েছে আমি দেখলাম। ঠিক আছে, এই যে গঠন না, সাবজেক্ট, তারপর কি থাকছে, শ্যাল, না হলে হচ্ছে উইল। ঠিক আছে, শ্যাল না হলে উইল, খুব মারাত্মক, খুব মারাত্মক কনসেপ্ট এটা, ভালো করে বুঝো, খুব একটা বিশেষ কিছু নেই, কিন্তু এটা থেকে প্রচন্ড পরিমাণে কমন এরর আসে। ঠিক আছে, প্লাস হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে তোমার গঠন। ঠিক আছে, এটা হচ্ছে গঠন, একটা বাক্যের গঠন, কোনটা কোন টেন্সের গঠন, না এটা হচ্ছে ফিউচার, ফিউচার হচ্ছে ইনডিফিনাইট, এফইউটিইউ ফিউচার ইনডিফিনাইটের হচ্ছে গঠন প্রণালী এইটা। ঠিক আছে, ইনডিফিনাইট কনসেপ্টটা বুঝে না, একটু পরে অ্যান্সার করলে বুঝতে পারা যাবে। ঠিক আছে, ফিউচার ইনডিফিনাইট, তারপর সাবজেক্ট থাকছে শ্যাল কিংবা উইল, মানে সাবজেক্ট কর্তা অনুসারে শ্যাল না হলে উইল বসবে, সাবজেক্ট অনুসারে শ্যাল না হলে উইল বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 থাকছে, আর তারপর অবজেক্ট থাকছে। কিন্তু এই জায়গাটা একটুখানি মনে রাখতে হবে, কালিটা যদি একটুখানি নিয়ে নিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে তোমরা কি বলতে চাইছি আমি অ্যাকচুয়ালি। দেখো এই যে শ্যাল উইল আছে না, এই শ্যাল উইলের, এই শ্যাল উইলটাকে ঘিরেই গন্ডগোলটা তৈরি হয় এখানে, কিসের, না কমন ইররের। ব্যাপারটা কি, না এই ঠিক শ্যাল কিংবা উইলের পরে না একটা বি লাগিয়ে দেবে। যদি বি লাগিয়ে দেয়, তাহলে তোমাদেরকে অতি অবশ্যই মনে রাখতে হবে, সঙ্গে সঙ্গে এই ভার্বটার V3 ফর্ম ইউজ হবে। বি যদি না দেয়, বি যদি এই দুটো থাকবে, বি যদি না দেয়, তাহলে এটা V1 ইউজ হবে। ঠিক আছে, আর যদি বি অবশ্যই, মানে এদের প্রতি বি দিয়ে দেয়, তাহলে তোমাকে অবশ্যই এই V3 ফর্ম ব্যবহার করতেই হবে। আর এটাই তোমার ইরর থাকে, এখানে বি দেবে, এখানে ভি দিয়ে দেবে না, কিংবা এখানে ভি3 দিয়েছে, এখানে বি দেবে না। ঠিক আছে, এরকম করে উল্টা পাল্টা করে দেয়। আর বেসিক্যালি গ্রামারটা এটার উপর দিয়ে কমন ইরর থাকে এইভাবে। ঠিক আছে, তোমরা এটাকে খুব ভালোভাবে লক্ষ্য করবে, আর এই গ্রামারটা একটু মনে রাখার চেষ্টা করবে, পারলে খাতায় নোট ডাউন করে নাও। এটা খুব মারাত্মক 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 ইম্পর্টেন্ট, মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, আমি বারবার করে বলছি খুব ইম্পর্টেন্ট। প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। এই যে গঠনটার উপরে যেটা বললাম, সাবজেক্ট, তারপর শ্যাল উইল থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এটা হচ্ছে গঠন, সাবজেক্ট, শ্যাল উইল, ভার্ব আর অবজেক্ট, এটা হচ্ছে গঠন। কিন্তু এর মাঝখানে কি করবে, বি দিতে পারো না দিতে পারো, যদি বি দেয়, যদি বি দেয়, তাহলে এদের পর বি বসা মানে অবশ্যই V3 বসবে। আর বি যদি না দেয়, তাহলে V1 বসবে। ঠিক আছে, শুধুমাত্র শ্যাল উইল নয়, শুধুমাত্র শ্যাল, এই শ্যাল উইলের জায়গায় মোডাল ভার্ব, মোডাল ভার্ব কি কি রে, মোডাল ভার্ব কি কি আছে বলো, মোডাল ভার্ব কি কি। ঠিক আছে, মোডাল ভার্ব কি কি বলা হয়, না মোডাল ভার্ব হয় শুড, শুড, তারপর হচ্ছে উড, ঠিক আছে, তারপর হচ্ছে ক্যান, তারপর হচ্ছে কুড, ঠিক আছে, ক্যান কুড, তারপর হচ্ছে মে, MAY মে, তারপর হচ্ছে মাইট, MIGHT মাইট, ঠিক আছে মাইট,
তারপর হচ্ছে মাস্ট, এই 7খানা যে মোডাল ভার্ব আছে না, এরাও যদি শ্যাল উইলের জায়গায় বসে এই একই কনসেপ্ট, মানে এরা বসছে সঙ্গে ভি1 হবে, কিন্তু এদের এদের এরা বসছে সঙ্গে ভি1 হবে, ঠিক আছে, ভি1 হচ্ছে। আর এদের পরে যদি মানে এদের পরে যদি বি থাকে, বি বি বি, এদের পরে যদি বি ব্যবহৃত হয়, তাহলে অবশ্যই এখানে ভি3 ব্যবহার, একই কনসেপ্ট। ঠিক আছে, একই কনসেপ্ট, ভালোভাবে তোমরা একটু বুঝে নিও। ঠিক আছে, একই কনসেপ্ট ভালোভাবে বুঝে নিও, আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এখানে আমি কি বললাম, এখানে এই পার্টে ইরর কেন বললাম না, এই পার্টে ইরর বলার একটাই কারণ হচ্ছে না, আমাদের যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনে অলমাইটির কথা বলেছে। অলমাইটি মানে কে না, অলমাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান। ঠিক আছে, সর্বশক্তিমান মানে যার হাতে সব ক্ষমতা আছে, তাকে কি বলা হয়, তাকে গড বলা হয়। তাহলে সবসময় যেন গডের আগে মনে রাখবে, গডের আগে আর্টিকেল হিসাবে সবসময় তোমাকে ডি বসাতেই হবে, ইন নয়। ঠিক আছে, তার জন্য এই পার্টে ইরর রয়েছে। ইরর মানে ভুল আর কি। ঠিক আছে, সাধারণ ভুল যেগুলো কমন ইরর আর কি, সাধারণ যেগুলো ভুল থাকে সেটাকে বার করতে বলছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, চলো তারপর কোশ্চেন কি বলছে। তারপর দেখো, তারপরে কোশ্চেন দেখো এনএম জিএনএম পড়েছে। ঠিক আছে, পরপর 2 বছর পড়েছে। কি বলছে দেখো, দ্য ব্লাইন্ড ডিজার্ভস। ঠিক আছে, দ্য ব্লাইন্ড ডিজার্ভস, দেখো খুব ভালোভাবে একটা কনসেপ্ট তোমরা মনে রাখো। ঠিক আছে, তোমাদেরকে উদাহরণ দিতে হবে, নাহলে তোমরা ঠিক বুঝে উঠতে পারবে না। ঠিক আছে, দেখো যদি বলে, ধরো এই ধরো ব্লাইন্ড দেওয়া আছে না, এটাই উদাহরণ দিয়ে বলি। ধরো ব্লাইন্ড দেওয়া আছে, ব্লাইন্ড, ব্লাইন্ড মানে কি না স্যার, ব্লাইন্ড মানে অন্ধ, তাই না, ব্লাইন্ড মানে অন্ধ। আর অন্ধরা কি ডিজার্ভ করে না, অন্ধরা স্যার কি ডিজার্ভ করবে না, অন্ধরা আশা করে, ডিজার্ভ মানে চায়, কিংবা আমরা বলি না আমি তোর কাছে এটা ডিজার্ভ করবো, এরকম আমরা কথা বলি না যে আমি এটা তোর কাছে ডিজার্ভ করি। ডিজার্ভ মানে কি, ডিজার্ভ মানে হচ্ছে কোনো কিছু আশা করা, বা আমি তোর কাছে যেটা আশা করেছিলাম সেরকমটা হলো না আর কি, এরকম একটা ব্যাপার যে ওটা ঘটে আর কি, আমি তোমার কাছে আশা করেছিলাম কিন্তু সেটা হলো না আর কি। এই ধরনের যে ব্যাপারগুলো থাকে, ঠিক আছে, এই ধরনের যে ব্যাপারগুলো থাকে তাকে আমরা ডিজার্ভ, এই ওয়ার্ডটা যে ব্যাখ্যা হয়, এই ওয়ার্ডটা দিয়ে আমরা ব্যাখ্যা করি, তাহলে এই ওয়ার্ডটা ব্যাখ্যা বলা হয় কি ডিজার্ভ, মানে হোপ বলতে পারো। ঠিক আছে, হোপ, হোপ মানে আশা করি, মানে ব্লাইন্ডস ডিজার্ভ মানে অন্ধরা শুধুমাত্র ব্লাইন্ড। দেখো এখানে একটা ব্যাখ্যা করছি আমি, অবশ্য মাইন্ডটা বলে দিই, মানে অন্ধরা চায়, অন্ধরা আশা করে আওয়ার সিম্প্যাথি, আমাদের সহানুভূতিটা চায়, এবং কোঅপারেশনটা চায়, মানে সহযোগিতা চায়। সহানুভূতি সহযোগিতা দুটোই কিন্তু অন্ধরা আশা করে আমাদের কাছে, যারা মানে যারা আমরা মানে খুব ভালোভাবে ফিড আর কি, তাদের কাছে আমরা তাদের কাছে অন্ধরা চায়। এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে না, খুব ভালোভাবে লক্ষ্য করো কি বলতে চাইছে দেখো। দি ব্লাইন্ডস মানে কিন্তু কখনো, এ দেখো আমরা সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার করে এসেছি না, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, এবং সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার দেখো, সিঙ্গুলার আমি পুরোটা লিখছি না, সিঙ্গুলার SINGULAR সিঙ্গুলার, আর প্লুরাল PLURAL প্লুরাল। মানে সিঙ্গুলার থেকে প্লুরাল আমরা কি করে এসেছি, ধরো বয় পড়ে এসেছি, বয় থেকে কি পড়ে এসেছি, বয় থেকে আমরা বয়েজ পড়ে এসেছি, তাই না। তারপর ধরো আবার স্টুডেন্ট পড়ে এসেছি, স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট। ঠিক আছে, স্টুডেন্ট থেকে কি হবে, স্টুডেন্টস STUDENTS স্টুডেন্টস। ঠিক আছে, স্টুডেন্টস এগুলো পড়ে এসছো। তাহলে এখানে আমি কি দেখলাম যে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে আমাকে এস যুক্ত করতে হচ্ছে, তাই না। কিন্তু তাহলে তুমি বলবে স্যার ব্লাইন্ড থেকে ব্লাইন্ডস হয়, ব্লাইন্ড থেকে ব্লাইন্ডস হয়। ঠিক আছে, ব্লাইন্ড থেকে ব্লাইন্ডস হচ্ছে BLIND, ব্লাইন্ড থেকে ব্লাইন্ডস। কিন্তু বাবা মোটেও নয়, মোটেও এই ধরনের কনসেপ্ট এখানে নেই। এইখানে ব্লাইন্ড থেকে ব্লাইন্ডস মানে কি বলতে চাইছে, ব্লাইন্ড মানে অন্ধ, ব্লাইন্ডস মানে অন্ধরা নয়। কি তাহলে স্যার, এটা তাহলে কি জন্য ব্যবহার করা হয়েছে না, এই ব্লাইন্ড থেকে যে ব্লাইন্ডসটা রয়েছে না, কালির একটু অন্যটা নিয়ে নিলে বুঝতে পারো ভালো করে। ব্লাইন্ড থেকে যে ব্লাইন্ডস আছে না, ব্লাইন্ড থেকে ব্লাইন্ডস মানে অন্ধদের কথা বলা আছে, মানে অন্ধ টোটাল ব্লাইন্ড গোষ্ঠীকে, এখানে ব্লাইন্ড মানে তার অ্যাডজেক্টিভ, এই যে ব্লাইন্ডটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর এটাকে ব্যবহার করা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, নাউন হিসেবে কিরকম ভাবে দেখো, এই যে ব্লাইন্ড, ব্লাইন্ড মানে অন্ধ, হি ইজ এ ব্লাইন্ড ম্যান। একটা উদাহরণ লিখছি, হি ইজ এ ব্লাইন্ড ব্লাইন্ড ম্যান, তাই না, হি যে ব্লাইন্ড ম্যান, তাহলে ম্যানটা কেমন না, ম্যানটা ব্লাইন্ড। তাহলে আমরা কি পড়ে এসেছি, ম্যানটা কি নাউন, নাম বুঝিয়েছে নাউন, মানে কমন নাউন। তাহলে যে নাউন হোক না কেন, নাউন 5 প্রকার থেকে, তাই যে নাউনই হোক না কেন, তাহলে নাউন সম্পর্কে ম্যানটা কেমন না, ম্যানটা হচ্ছে ব্লাইন্ড। তাহলে যখন আমরা নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাই, তখন তাকে কি বলি, তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, হ্যাঁ কি না, অ্যাডজেক্টিভ বলি। এবার যখন আমরা অ্যাডজেক্টিভ বলছি, তাহলে এই ব্লাইন্ড, তাহলে এই ব্লাইন্ডে কি করে, অ্যাডজেক্টিভে কখনো সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার থেকে, যেমন বয়, গার্ল, স্টুডেন্ট, এরা সব নাউন, তাই এদের প্লুরাল রয়েছে। তাহলে স্যার অ্যাডজেক্টিভ এখানে কি হলো, এখানে কখনো অ্যাডজেক্টিভের প্লুরাল হচ্ছে না। কি হচ্ছে না, এই জন্যই বলছি ব্লাইন্ড থেকে ব্লাইন্ডস, মানে কি সমস্ত অন্ধ লোকেদেরকে একত্রে বলা হয়েছে, অন্ধদেরকে বলা হয়েছে।
তারা দেখতে পায় তাদের বলা যায়। দু একটা উদাহরণ দিন দেখি, দিলে বুঝে যাবে। ঠিক আছে, দেখো যেমন আমি তোমাদের যদি বলি যে কি বলবো, একটা উদাহরণ দিচ্ছি, ধরো ধরো ফোর্স, সাপোজ উদাহরণ দিলাম, ধর ফোর্স, FORCE, ফোর্স মানে কি? এটা কিন্তু ভার্ব, তাই না? এটা তো ভার্ব, তাই না? এটা তো ভার্ব। তাহলে ফোর্স মানে কি? না ফোর্স মানে হচ্ছে গতি, হ্যাঁ কি না? গতি, কিংবা গতি তো, ফোর্স মানে কি? গতি তো, হ্যাঁ কি না? গতি, যে তোর ফোর্স খুব জোর আছে মানে কি? গতি মানে মানে কি বলবো, দৌড়ে যাওয়া, হ্যান তাই যে ছুটে যাওয়া, যে খুব তীব্র হবে, তাই ফোর্স বলা হয় না? এর 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 ও দেখো পুরেল, এর পুরেল মানে তুই ভাবছো যে কোনো জায়গায় ধরো ফোর্সেস দেওয়া আছে, ফোর্সেস, ফোর্সেস, তখন তুই ভাবলো গতি থেকে গতিগুলো ভেবে নিচ্ছ, কিন্তু ফোর্সের থেকে ফোর্স মানে গতি নয় বাবা। তাহলে ফোর্সটা এটা তোমার নাউন নয়, এটা তোমার প্রোনাউন নয় যে তুমি এর পুরেল করবে, তাই না? তাহলে এটা কি স্যার? এটা ভাব, এর কখনো পুরেল হয় না। এটা পুরেল হতে এর সঙ্গে এস যুক্ত করলে কি হচ্ছে? এটা নাউন হয়ে পড়ছে। তখন এর মানে কি দাঁড়ায়? তখন এর মানে দাঁড়াচ্ছে সেনা, মানে বলি না ফোর্স, ফোর্স, ফোর্সেস, ফোর্সেস মানে হচ্ছে সেনা। ঠিক আছে, আরো তোমাকে যদি আমি দু একটা উদাহরণ দিয়ে বলি, তখন তোমরা বুঝতে পারবে। দেখো আরো ধরো বলছি, রিগার্ড, রিগার্ড, রিগার্ড মানে কি? রিগার্ড মানে হচ্ছে বিবেচনা করা, রিগার্ড মানে হচ্ছে বিবেচনা করা। আছে আজকের ওয়ার্ড আলোচনা বিষয় আজকে এই বিবেচনা করা, মানে রিগার্ড কথা আছে আর কি, আজকে আমরা আলোচনা করবো সবার শেষে গিয়ে। রিগার্ড মানে কি? বিবেচনা করা। এর পুরেল হচ্ছে, পুরেল কিন্তু নয়, রিগার্ডস। যখন তুমি দেখতো তখন তুমি বলে বিবেচনাগুলি, তাহলে বিবেচনাগুলি কখনো হয়? তাহলে রিগার্ডের সঙ্গে যখন রিগার্ডস আলোচনা করা হচ্ছে না, তখন এর মানেটা কি দাঁড়াচ্ছে? শুভকামনা। ঠিক আছে, এর মানে কি দাঁড়ায়? শুভকামনা। অর্থাৎ অনেক ওয়ার্ডের সঙ্গে শুধুমাত্র ওয়ার্ডের সঙ্গে এস যুক্ত করলেই, শুধুমাত্র ওয়ার্ডের সঙ্গে এস যুক্ত করলেই তা প্লুরাল হয়ে যায় না, তার মানেটাও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই যে ওয়ার্ক, WORK, ওয়ার্ক, এর হচ্ছে, এর নাউন যদি করতে চাও তাহলে এর নাউন হচ্ছে ওয়ার্কস, WRKS। ঠিক আছে, হিজ ওয়ার্কস, হিজ, উদাহরণ দিয়ে বলছি, হিজ ওয়ার্কস। ঠিক আছে, তার কাজগুলো, হিজ ওয়ার্কস, কি বলবো, হিজ ওয়ার্কস, হিজ ওয়ার্কস ইজ গোয়িং টু এন্ড, তার কাজগুলো, তার কাজটা শেষ হতে চলেছে। ঠিক আছে, হিজ ওয়ার্কস। এখানে হাতে লেখাটা একটু জটিল হয়ে আছে, প্রথম লিখছি তো, তাই বোর্ডের উপর খুব প্রবলেম হচ্ছে আমার। ঠিক আছে, পরপর আস্তে আস্তে করে আশা করি তোমাদের সবার সলভ হয়ে যাবে। ঠিক আছে, একটু ইন্তজার করো, ওয়েট করো। ঠিক আছে, যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো মোটামুটি। ঠিক আছে, হিজ ওয়ার্কস ইজ গোয়িং টু এন্ড, তার কাজটা শেষ হতে যাচ্ছে। তার মানে হিজ ওয়ার্কস মানে আছে, মানে এখানে তোমরা ভাবো না যে ওয়ার্ক থেকে ওয়ার্কস মানে কাজগুলো, তার মানে এখানে আর হবে, এরকম ব্যাপারটা নয় কিন্তু। ঠিক আছে, এরকম ব্যাপারটা থাকে না। কোনো কোনো সময় এটা তো ভার, ভার্বে কখনো প্লুরাল হয় না। তাহলে এই ওয়ার্কস মানে তার কর্মগুলোকে বুঝিয়েছে। ঠিক আছে, এই ওয়ার্কস মানে তার কর্মকে। এই ওয়ার্কস মিন মানে বলতে পারো তুমি হচ্ছে কিসের, না এই সায়েন্স, যে বই লিখি না, সায়েন্স বিজ্ঞান, ঠিক আছে, বিজ্ঞান সায়েন্স, তারপরে লিটারেচার, লিটারেচার, ঠিক আছে, লিটারেচার, এই যে বইগুলো আমরা লেখালেখি করি না, এই মহান কাজগুলোকে বলা হয় ওয়ার্ক থেকে ওয়ার্কস বলা হয়। সেই কাজগুলো কি হতে চলেছে? শেষ হতে চলেছে। কি বললাম বুঝতে পারলে তো? এই ধরনের ব্যবহার করা হয় আর কি। তা এরকম একটা উদাহরণ হচ্ছে এটা, ব্লাইন্ড থেকে ব্লাইন্ডস, তার মানে এই নয় যে ব্লাইন্ডস মানে অন্ধগুলি। তাহলে যখন ব্লাইন্ড থেকে পুরো সমগ্র, পুরো সমগ্র, কালটা একটু চেঞ্জ করে নেই। ঠিক আছে, পুরো সমগ্র হচ্ছে কাকে বলছে? না পুরো সমগ্র অন্ধ জাতিকে বলছে, সমস্ত মানুষকে একত্রে, সমস্ত অন্ধ মানুষকে একত্রে বলছে। তার মানে এটা কি? সিঙ্গেল, মানে কি? সিঙ্গুলার, সিঙ্গেল, সিঙ্গেল, সিঙ্গেল নাম্বার মানে সিঙ্গুলার নাম্বার আর কি, SINGULAR, সিঙ্গুলার নাম্বার। তার সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে কি হবে? এস বা ইএস, ডিজার্ভস, তাই না? তাহলে এটা এখানে ভুল রয়েছে, তাহলে প্রথম এই সেকেন্ড পার্টে ভুল রয়েছে, এটাই হচ্ছে কমন এরর। তাহলে অন্যগুলো দেখার কোনো প্রয়োজন পড়ছে না। কি বললাম বুঝতে পারছো? তাহলে এমনি এটা বেসিক জিনিস, এটা কর্তা থার্ড পার্সন ভাবে শেষ হয়ে ইয়েস হবে। তুমি এস ভাবে দেখছো যে এস মানে প্লুরাল ফর্ম, তাই এখানে এস নেই, মানে অন্ধগুলি, তাই তুমি ভাবছো, কিন্তু এটা মোটেও নয়। এটা এই ধরনের কনসেপ্ট যেগুলো এখানে এতক্ষণ ধরে বোঝালাম তোমাদেরকে, এই এখান থেকে এই ব্লাইন্ডস কথাটা এসছে। ঠিক আছে, চলো পরের জায়গায়, পরের কোশ্চেন কি আছে দেখি। আচ্ছা, এখানে একদম তোমাদের যেটা একটু আগে বোঝালাম, কোনটা বোঝালাম বলো তো? একের দাগের কোশ্চেন যেটা বোঝালাম, এই যে উইলের স্যালুইল ব্যাপারটা বলছিলাম না, স্যালুইলের, এই যে স্যালুইলের স্যালুইল থাকলে ভার্ব হবে, কিন্তু স্যালুইলের সঙ্গে বি পড়লে ভার্বের থার্ড ফর্ম হবে। তো এখানে এই কোশ্চেনটা এটাই দিয়েছে, এই 3 নম্বরটা। এই দেখো, এই কি দিয়েছে দেখো, উইল, সরি ফাইন্ড নয়, উইল ফাইন্ড নয়, উইল লাইন্ড হবে। ঠিক আছে, উইল লাইন্ড হবে, দেখো এখানে লেখা আছে এই উইল লাইন্ড।
ঠিক আছে, লাইন হবে। তাহলে এখানে উইল দিয়েছে কিন্তু দেখো ইডি দিয়েছে, তাহলে ইডি দিতে গেলে কি দিতে হবে, এই জায়গাটা বি ব্যবহার করতে হবে, বি নেই তাই এই পার্টে এরর রয়েছে। কি বলুন, বুঝে গেল? অতি সহজ জিনিস, এত টেনশনের কোনো প্রয়োজন নেই। আমি এমন ভাবে তোমাদেরকে শেখাবো, তোমাদের পুরো কিন্তু মনেই হবে না যে গ্রামারের উপর প্রেসার পড়ছে। ঠিক আছে, একদম পুরো মন্ত্রের মতো করে তোমাদেরকে দেখাবো। যেমন আগের দিনকার ইডিয়ম গুলো কত সহজ করে বোঝালাম বলো তো। তোমাদের আজ থেকে বসে আমি একবার পড়ে দেওয়ার পর তোমরা নিজেরা একবার পড়ে আসে বসতে বসে 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 ভাববে, দেখবে তোমরা ইজিলি পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, দেখো 4 দায় কোশ্চেনটা, যে আক্স হার, তাকে বলো টু কল মি, আমাকে ডাকতে, আমাকে কল করতে বলো বা আমাকে একবার ডেকে নিতে বলো, হোয়েন, যখন সি কাম ব্যাক, যখন সে ফিরে আসবে। তাহলে দেখো এটা হচ্ছে দুটো কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, সরি, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স বলতে কি, সে যদি আসে, তখন আমাকে ডাকার কথা বলছে না, সে যখন আসবে তখন। এটা কন্ডিশনাল সেন্টেন্সের মতন হয়ে আছে। আর কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায় যে উইল কথাটা ব্যবহারটা ঠিক হচ্ছে না। এখানে কি ব্যবহার করতে হবে, তাকে বলবে, আক্স হার, তাকে বলে দিও টু কল মি, আমাকে ডাকতে, যখন সে আসে। তাহলে যখন সে আসে মানে কি, যখন সে আসছে তাহলে তখন সে ডাকবে, তাই না? তাহলে যখন সে আসছে মানে কি, তাহলে যখন সে আসবে তখন সে ডাকবে। এই জন্য হচ্ছে মানে কিছু সময় এই যে আসে না, যখন সে আসবে মানে কিছু দেখবে, এই যে ব্যাপারটা আছে না, তুমি বলেছো হ্যাঁ তো স্যার ঠিক আছে, আসবে মানে ফিউচার টেন্স, মানে সি উইল সাবজেক্ট। ফিউচার টেন্সে একটু আগে আপনি দেখালেন স্যার কি হয় না, ফিউচার টেন্সে একটু আগে আপনি দেখালেন এই যে সাবজেক্ট শ্যাল উইল ভার্ব অবজেক্ট, তাই এখানেও তো একই রকম ভাবে দেওয়া আছে। দেখো স্যার সাবজেক্ট, এই যে দেখো সাবজেক্ট, তারপর শ্যাল উইলের মধ্যে উইল পড়েছে, তারপরে কাম ভার্ব পড়েছে, তারপর হচ্ছে আর অবজেক্ট ফবজেক্ট কিছুই নেই, এটা ভার্ব দেওয়া আছে। তাহলে সাবজেক্ট শ্যাল উইল বা ভার্ব মানে ঠিকই তো আছে, কিন্তু ব্যাপারটা এরকম নয়। কেন নয় না, কারণ যখন তাৎক্ষণিক, যখন মানে ভবিষ্যৎ বোঝাবে, মানে কিছুক্ষণ আগেই ঘটতে চলেছে, কিছুক্ষণ মানে কিছুক্ষণ পরে ঘটবে এমন কোনো ঘটনা আর কি। ঠিক আছে, তা তেমন যদি হয় তাকে ফিউচার ইনডিফিনাইটে করা যায় না, ফিউচার ইনডিফিনাইট টেন্সে করা যায় না। ঠিক আছে, ইনডিফিনাইট টেন্সে তাকে রূপান্তরিত করা যায় না। কিসে করতে হবে, সিম্পল প্রেজেন্টে করতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সের উপরে উত্তরটা তোমাকে করতে হবে। সিম্পল প্রেজেন্ট মানে কি, এই যে সে এলেই তোমাকে ডাকবে, তাহলে এটা কিছুক্ষণ পরে সে আসবে, এলে অবশ্যই তোমাকে ডাকার কথা বলছে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী কি না, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এখানে কি করতে হবে, দেখো সাবজেক্ট আছে, শ্যাল উইল আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তার মানে উইলটা কেটে দিতে হবে। ঠিক আছে, উইলটা কেটে উত্তর হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে এই পার্টিকুলার রয়েছে, হয়ে গেল। কেবল বুঝে গেল, কিচ্ছু করতে হবে না। আমি যে তোমাদের মানে করে বোঝাচ্ছি, দেখো থেকে মানে করে বোঝাচ্ছি, তাই এগুলো গঠন জানি বলে আমি তোমাদেরকে এটা বলছি যে এই বাক্যটা এই হলে ওই টেন্সের ক্ষেত্রে এই ব্যবহার করা। আমি আস্তে আস্তে করে আসছি, তোমাদের টেন্সের সবার সাথে টেন্স করাবো আজকে। টেন্সের অনেক কনসেপ্ট তোমাদেরকে আমি দেবো, বেশি দেবো না, বেশি দিলে সময়, কারণ হচ্ছে একদিনে 12টা টেন্স মানে শেষ করা সম্ভব নয় কখন। ঠিক আছে, তো তোমাদের কিছু কিছু কনসেপ্ট আমি অবশ্যই তোমাদেরকে দেবো, যেটা শুনলে বা যেটা পড়লে তোমরা সত্যি অবাক হবে যে এরকম ধরনের কনসেপ্ট কি আছে গ্রামারের ক্ষেত্রে, যেগুলো আমরা না জেনেই পরীক্ষায় বসতে চলেছি। আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আগে সাবজেক্ট বিষয়ে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, জেনে নিয়ে তারপর তোমাকে যেতে হবে, তাই না? চলো, কি বলছে দেখো, ওয়ান মাস্ট, এটার মানেটা একটু বুঝতে হবে, সব ক্ষেত্রে সমান নয়। ওয়ান মাস্ট লার্ন, একজনকে অবশ্যই শিখতে হবে। দেখো এখানে যদি এই জায়গাতে বি থাকতো, আমি একটু কি বললাম, দেখো একটু আগে এইখানে এইখানে প্রথমত বলে দিয়েছি, কি বলেছি, দেখো এই যে মোডাল ভার্ব, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই মাস্ট শেষে আছে না, মাস্ট। তাহলে মাস্ট যদি থাকে এরপর বি থাকলে ভি থ্রি হবে, কিন্তু দেখো এখানে মাস্টের পর কি বি দিয়েছে, এখানে দেখো মাস্টের পর কি বি দিয়েছে, এই যে বি আছে নেই, তাহলে বি নেই, ওই জন্য ভার্ব পড়ে আছে। বলো তো কই, এই যে লার্নটা দেওয়া আছে, এই যে লার্ন, LEARN, এর ভি টু কি হয়, ইটি, LEARNED লিখতে পারো, কিংবা টি হয়। এর সঙ্গে এই লার্নের সঙ্গে শুধুমাত্র লার্নের সঙ্গে টি হতে পারে কিংবা ইডি হতে পারে, আর থার্ড ফর্ম সেম হবে, মানে ভি টুটা সেম হবে, এই ভি টু যা এটা এখানে একই হবে। ঠিক আছে, তো এখানে বি নেই তাই ভি থ্রি নেই, তাই এখানে কোনো কমন ইরর নেই। ওয়ান মাস্ট, একজন অবশ্যই লার্ন শিখতে পারে, কি করতে না, টু ডিস্টিংগুইশ। হ্যাঁ, টু ডিস্টিংগুইশ মানে কি না, প্রতিবন্ধকতাকে এড়িয়ে, কোথা থেকে কোথায় না, গুড ফ্রম ব্যাড, যেটা ভালো খারাপ আছে তার থেকে ভালো করতে গেলে প্রতিবন্ধকগুলোকে কি করতে হবে, আমাদেরকে অতি অবশ্যই শিখতে হবে। যেমন তোমাদের ধরো গ্রামার এখন ধরো খারাপ আছে, তা ভালো করতে গেলে তোমার মধ্যে কি যে ডিস্টিংগুইশ গুলো আছে, ডিস্টিংগুইশ মানে তোমরা ফেজাল ভার্ব পড়েছো না, পুট আউট ডিস্টিংগুইশ খুব ইম্পর্টেন্ট, ফেজাল ভার্ব পুট আউট পরীক্ষায় পড়তে পারে, তোমাদের ফেজাল ভার্ব রয়েছে পুট আউট, ডিস্টিংগুইশ, খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, তোমার মাধ্যমিকে জানো প্রত্যেকটা টেস্ট পেপারে প্রায় পেজে ছিল ডিস্টিংগুইশ। তাহলে কি হবে, পুট আউট। দেখো, তাহলে আমাদেরকে অতি অবশ্যই কাটিয়ে তুলতে হবে এই খারাপ থেকে ভালো পজিশন যেতে গেলে, তাই না? তাহলে কি করতে হবে, আমাদের অবশ্যই শিখতে হবে, ওয়ান মাস্ট লার্ন হাউ টু, হবে এখানে হাউ কথা ইউজ করতে হবে, কিভাবে আমরা
এড়িয়ে যাব, কিভাবে আমরা প্রতিবন্ধকতাগুলোকে ডিস্টিংগুইশগুলোকে কি করে কাটিয়ে কি করব, এই যে ফ্রম দ্য ব্যাড বা খারাপ থেকে ভালোর পজিশনে আমরা যাব। তাহলে এই জায়গাটা হাউ ইউজ করতে হতো, ঠিক আছে। তার মানে লার্নে টুর আগে এই জায়গাটা কি বসবে, হাউ বসবে। হাউ বসালে বাক্যটা ঠিক হবে। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে কমন এরর হচ্ছে এই পার্টটায়। সেকেন্ড বি হচ্ছে অপশন উত্তর হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি বলছে, আই লাই ডাউন অন দ্য বেড ফর এ ফিউ সেকেন্ডস। দেখো একদম সুন্দরভাবে ভালোভাবে বোঝাতে চেষ্টা করো, কিছুই নেই এখানে, হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট এপিপিআরও পিআইএটিই, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে প্রিপোজিশন নিয়ে বলেছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যাপারটা কি না, দেখবে তোমরা ছোটবেলায় পড়েছি না, যে কোনো টেবিল, ধরো এখানে একটা টেবিল আছে, আমি খুব দারুণ ছবি আঁকতে পারি, দেখলে তুমি অবাক হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, এই ধরনের একটা ধরো টেবিল রয়েছে, তা এই টেবিলটার উপরে ধরো একটা বল রয়েছে, তখন আমরা কি বলি, যে কোনো কিছুকে ছুঁয়ে থাকলে অন বলি, হ্যাঁ কি না। তাহলে এগুলো কি হয়, এটা হচ্ছে মিনিং বেসড, মানে একটা বাক্য দেওয়া আছে, হ্যাঁ দেখলাম বলটা টেবিলের উপরে আছে, বাক্যটার মানে বোঝাচ্ছে, তাই তার আগে অন বসিয়ে দিলাম, অন বসিয়ে দিয়ে উত্তর করলাম। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে সেই ধরনের প্রিপোজিশন, একটা ওয়ার্ড বসবে, সেই ওয়ার্ডটার পরে কি বোঝাবো না, আমরা অনেক কিছু করে এসেছি, স্যাররা বলতো স্কুলে, সরি ভুল লেখা হয়ে গেল বানানটা, হ্যাঁ, প্রাউড, PROUD, প্রাউড, প্রাউডের পর সবসময় অফ বসে আমরা জানি, তাই না। তারপর ধরো ভয়েস চেঞ্জ করেছো, ভয়েস চেঞ্জে নোন বসার পরে স্যার বলে যে বাই হয় না, কি হয়, টু হয়, করেছো। তাহলে এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাবা, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। অর্থাৎ এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে না, এই যে ওয়ানটা দেওয়া আছে, ওয়ানটা ঠিক নয়, বেডের উপর শোয়ার ব্যাপারটা নয়, ঠিক আছে। সবসময় লাই ডাউন ইন হয়, ঠিক আছে। লাই ডাউনের পর সবসময় লাই থাকলে লাই ইন হয়, লাই পরে যে ওয়ার্ডটা আছে ভার্বটা, এরপরে কি হবে, ইন হবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে তোমার এই পার্টটা, এই যে অনটা দেওয়া আছে, এই পার্টটা ইরর হচ্ছে, মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো পড়ার কোনো কিছুই নেই, এগুলো যদি তুমি জানো, এই ব্যাপারগুলো আমি বলছি, এগুলো আমি জানি বলে তোমার 60 করে উত্তর করে দিচ্ছি, তাই না। তোমাদেরকে পড়তে হবে একটু, এগুলো প্র্যাকটিসের মধ্যে থাকলে না তোমার দিব্যি হয়ে যাবে, এগুলো নিয়ে এত টেনশন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আর দেখো এটা কি বলছে, জ্যাক দ্য রিপার কি বলতো, এই একজন এমন পার্সন ছিল, এই জ্যাক দ্য রিপার 1888 খ্রিস্টাব্দের দিকে, 1888 দিকে, ঠিক আছে। ইতিহাসে দেখলে হিস্টোরিক্যাল একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি হচ্ছে এই 1888 সালে পরপর 5জন ওমেনকে হত্যা করেছিল আর কি। 5জন হচ্ছে ওমেনকে হত্যা করেছিল, 5জন মহিলাকে একসঙ্গে পরপর হত্যা করেছিল, পরপর বলে যে সিরিয়াল দিয়েছে, ঠিক আছে। কিলার ছিল, একদম হত্যাকারী ছিল। তাই এখানে জ্যাক দ্য রিপার, তার নামই ছিল জ্যাক দ্য রিপার, ওয়াজ এ ফেমাস, একদম বিখ্যাত সিরিয়াল কিলার ছিল। এটা একদম সঠিক বাক্য, কোনো রকম কোথাও কোনো ভুল নেই, এই পার্টে তুমি নো এরার করতে পারো, বা অনেক জায়গায় তুমি পেতেও পারো, এই জায়গায় এর ডি ইউজ করতে পারো, কারণ একদম পুরো মানে পারফেকশনিস্ট বলতে পারো, একদম বিখ্যাত ব্যক্তি, তাই তার আগে এখানে ডি ব্যবহার করতেও পারে, অনেক জায়গায় করলেও করতে পারে, কিন্তু এটা ঠিক তো কনসেপ্টটা অতটা ক্লিয়ার নয় বা সঠিক নয়, এটা কোনো ইরর নেই, এটা তুমি নো এরার বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলতে, দেখো মাই ব্রাদার অ্যান্ড মি ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার আছে। এটা খুব দারুণ কনসেপ্ট, দেখো দারুণ কনসেপ্ট। আমরা ফেসবুকে এফবিতে কি করি, এফবিতে একটা ধরো আমার ছবি আর আমার ভাইয়ের ছবি দিয়েছি, তখন আমরা কি বলি, মাই, এমন পেনগুলো উল্টোপাল্টা করে বাচ্চা ছেলের সঙ্গে। আচ্ছা, কি বলছে দেখো, কি বলছে, দেখো আমরা ছবি ছেড়েছি, দিয়ে নিচে কি লিখছি, উপরে লিখছি যে মাই ব্রাদার অ্যান্ড মি, বলে নিচে সুন্দরভাবে ছবিটা ছেড়ে দিয়েছি, ঠিক আছে, সুন্দরভাবে ছবিটা ছেড়ে দিয়েছি একদম ফেসবুকে, ইত্যাদি 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 করে ছবিটা ছেড়ে দিয়েছি, তাই না, ছবি ছেড়ে দিয়েছি। কিন্তু এটা ভুল, কেন ভুল স্যার, কেন ভুল স্যার, বলছি, আসো। দারুণভাবে ইন্টারেস্টিং একটা জিনিস আছে, দেখো এখানে কত বড় ভুল, দেখো দেখো একটা বাক্যের সাবজেক্ট, তারপরে ভার, তারপরে অবজেক্ট থাকে। এবার সবসময় মনে রাখতে হবে, সাবজেক্ট সাবজেক্টের মতনই থাকে, অবজেক্ট অবজেক্টের মতনই থাকে। ব্যাপারটা কি স্যার, না প্রত্যেকটা ওয়ার্ডের সাবজেক্ট ফর্ম আছে, যেমন ধরো তোমরা পড়ে এসো ভয়েস চেঞ্জে, আই থেকে মি হয়, আর উই থেকে আস হয়, ইউ থেকে ইউ হয়, আমরা পড়ে এসছি না। তারপরে হচ্ছে হি থেকে কি হয়, হি থেকে হিম হয়, সি থেকে সি থেকে হার হয়, দে থেকে কি পড়ে এসছি, দে থেকে দেম পড়ে এসছি স্যার। তাহলে এগুলো হচ্ছে সাবজেক্ট ফর্ম, এগুলো হচ্ছে সাবজেক্ট, আর এগুলো হচ্ছে অবজেক্ট। এগুলোকে বলা, এগুলো সাবজেক্টের জন্য বসে, এগুলো অবজেক্টের জন্য বসে।
তাহলে সাবজেক্টের জন্য বসে তুমি অবজেক্টকে নিয়ে কখনো সাবজেক্টে বসতে পারবে না, আবার সাবজেক্টকে নিয়ে কখনো অবজেক্টে বসাতে পারবে না। উদাহরণ দিয়ে বলি ব্যাপারটা কি বোঝেন, আমরা প্রত্যেক কথায় বলি আই লাভ ইউ, কথাটা বলি, হ্যাঁ কি না? তাহলে তুমি যদি আইর অবজেক্ট ফর্ম কি মি, তাহলে তুমি বলো যে মি লাভ ইউ, হলো বাক্য, ঠিক হয়েছে? ভুল বাক্য, এটা কারেকশনটা কেন না, বাক্যে একটা স্যার ভার্ব, স্যার ভার্ব, ভার্বে কি বসে, সাবজেক্ট বসে, ভার্বের পরে কি বসছে, অবজেক্ট বসছে। তাহলে স্যার সাবজেক্টে দেখো যে মি আছে না, তাহলে মিকে এখানে বসানো যাবে না, কারণ স্যার কি না এটা হচ্ছে সাবজেক্টের জায়গা, তাহলে সাবজেক্টে মি সাবজেক্ট ফর্ম কি না স্যার আই, তাই এখানে আমাকে আই লিখতে হচ্ছে। ঠিক আছে, কি কি বললাম বুঝে গেল? তুমি যদি বলতে পারো যে এটা একটা উদাহরণ, তাহলে সাবজেক্টের উদাহরণ অবজেক্ট দিয়ে বলি, আই ধরো বলছি যে আই লাইক হি, ভুল হয়ে গেল, ভুল না ঠিক না, আই লাইক হিম, দুটো বাক্য বলছি, কোন বাক্যটা ঠিক না স্যার এটা বাক্য ঠিক, কেন বাক্য ঠিক না স্যার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্টে সাবজেক্ট ফর্ম বসে আছে, দেখো সাবজেক্টে সাবজেক্ট ফর্ম আই আছে, আইকে আই রেখেছি, আবার লাইক হচ্ছে ভার্ব, কোনো সমস্যা নেই স্যার, আর হিম হচ্ছে কি না অবজেক্টের জায়গা, তাহলে অবজেক্টে দেখো হিম আছে, তাহলে অবজেক্টে কি দেখো অবজেক্টের পাশে হিম আছে, আর প্রথম বাক্যটা কি হচ্ছে, প্রথম বাক্যটা এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, অবজেক্টে দেখো অবজেক্টে হিম আছে, অবজেক্টে সরি অবজেক্ট সাবজেক্টে কি হি আছে, তাহলে অবজেক্টের জায়গায় কি আছে, সাবজেক্ট ফর্ম বসানো আছে, অবজেক্টের জায়গায় সাবজেক্ট ফর্ম বসানো, তাই এই বাক্যটা ভুল। তুমি এখানে কি করেছো দেখো মাই ব্রাদার অ্যান্ড মি করেছো, তাহলে এটা কি, এটা তো এটা কি গো থেকে ওয়েন্ট, আমরা পড়ে এসেছি গো ওয়েন্ট, তারপর হচ্ছে কি গান, তাই না, গো এন্ড গান কিংবা গন বলো অনেকে, তা দেখো এটা তাহলে ভার্ব, এই যে ভার্ব, তাহলে এটা ভার্ব, ভার্বের আগে কি আছে সাবজেক্ট, এটা পুরোটাই সাবজেক্ট, আর মাই ব্রাদার অ্যান্ড হচ্ছে মি, তাহলে মাই ব্রাদার যদি সাবজেক্ট হয় তাহলে মি এখানে কি জন্য কি করতে বসে আছে এখানে, তাহলে মিটা তো সাবজেক্টের জায়গায়, মি সাবজেক্ট ফর্ম কি আই, তাহলে তোমাকে এখানে আই দিতে হবে, তবে কি বাক্যটা কারেক্ট হবে, তাহলে কোনটায় ভুল রয়েছে, এই বাক্যটা ভুল রয়েছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল না গেল না, বোঝা গেল না গেল না, এভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সুন্দরভাবে পড়ে চলতে হবে, নো টেনশন, কোনো রকম কোনো ব্যাপার নয়, যেটা বোঝালাম আস্তে করে বুঝতে পেরেছো আশা করি ভালো করে, এইভাবে পড়তে হবে বাবা, এবং মানে এইভাবে যে এগুলো লিখলাম এগুলোকে নোট ডাউন করতে হবে নিজের মতন করে, ঠিক আছে? আমি পড়িয়ে দিয়ে চলে যাব, আমি পড়িয়ে দিয়ে চলে যাব, তোমাদেরকে নিজের মতন করে শর্ট নোট তৈরি করতে হবে, খাতায় সুন্দরভাবে লিখতে হবে, গুছিয়ে ভালো করে পড়তে হবে। এবার যে সেশনটা থাকছে সেই সেশনটা টোটালি আমার সেশন, অর্থাৎ সেগুলো ছিল সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি তোমাদেরকে সুন্দরভাবে একদম ব্যাখ্যা করে বলে দিয়েছি, কোনো রকম কোনো মানে জটিলতা থাকার কথাই নয়, আর যদি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে স্যার এত নম্বর কোশ্চেনটা পাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমি বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো পরের কোশ্চেন কি বলতে চাইছি, পরের কোশ্চেন আমার নিজের থেকে দেওয়া কিছু কোশ্চেন রয়েছে, সাম ইম্পর্টেন্ট কমন ইরর্স, এবং কনসেপ্ট থাকছে, দারুণ দারুণ কনসেপ্ট থাকছে, তোমরা ভাবতেই পারবে না কি ধরনের কনসেপ্ট আমি রেখেছি। চলো কি বলেছে দেখো, বলছে রাম হ্যাজ ইউজুয়ালি বিলিভস এভরিওয়ান এভরিওয়ান নো এরর দিয়েছে, তো স্যার স্যার আগেরটা কি ব্যাপারটা স্যার এরকম ছিল, এগুলো লাইনে ছিল আর আপনি এরকম দিয়েছেন এরকম দিয়েছেন, আরে বাবা ব্যাপারটা একই, মানে মাই ব্রাদারের পরে আবার এটা থাকতো, আবার এটা দিয়ে আবার এটা এরকম দিত, এইভাবে দেওয়া থাকতো, কিন্তু তোমাদের লাইনে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে দিয়েছে, ঠিক আছে? এটা কোনো ব্যাপারই নয়। এবার লাইন মানে মানে হচ্ছে এটা এ পার্ট বলতে পারো, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে? এটা অপশন, এবার নিচে দেওয়া থাকবে, এটা নিচে নিচে করে দেওয়া থাকলে এরকম একটা ব্যাপার, একই ব্যাপারটা আমি পাশাপাশি লিখেছি তো ওটা নিচে নিচে ছিল। তা কি বলেছে ব্যাপারটা দেখো, আমি অনেক কিছু গ্রামার আছে এখানে, অনেক গ্রামার আছে, অনেক গ্রামার বলতে কি, এই যে কমন এর ব্যাপারটা দেখতে পাচ্ছ, আমি আগে থেকেই বললাম তোমাদেরকে, সমস্ত মানে ইংলিশের যত কিছু আছে সবকিছুকে নিয়ে তৈরি হয়েছে কমন এরর, সবকিছুকে নিয়েই তৈরি হয়েছে কমন এরর, সমস্ত কিছুকে নিয়ে, একদম ছোটখাটো করে একটা গ্রামার যদি দেয় তোমাকে কমন এরর করতে, তাহলে কমন মানে যত গ্রামার আছে যত নিয়ম আছে সবকিছু মিলেমিশেই এই এররটা বার করতে হবে তোমাকে, এরকম ব্যাপারটা থাকে। কিন্তু আজকে তোমাদের আমি কমন এরর ব্যাপারটা কি বোঝাতে গিয়ে কি করেছি, পুরো ব্যাপারটা না নিয়ে আমি মাত্র কয়েকটা জিনিসের উপর এরর রেখেছি, কয়েকটা জিনিসের উপরে, যেমন কি কি, যেমন আজকে আমি তোমাদের পুরো ব্যাপারটা রেখেছি, এখানে যে কটা 10টা উদাহরণ দেওয়া আছে 10খানা উদাহরণ তোমাদের আমি টেন্সের উপর রেখেছি, টেন্স, ঠিক আছে? টেন্সের উপর রেখেছি, ঠিক আছে? টেন্সের উপর আমি তোমাদের উপরে আজকে কনসেপ্টটা রেখেছি। তাহলে টেন্সটা কি না, টেন্স কি, টেন্স হচ্ছে, টেন্স হচ্ছে কি না, টেন্স হচ্ছে ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, আমরা প্রত্যেকে জানি ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, তাহলে এই টেন্স ছাড়া কোনো কিছু হয় না, আমরা প্রত্যেকে জানি ক্রিয়ার কালকে টেন্স বল, হ্যাঁ কি না? আমরা ছোটবেলা পড়ে এসেছি ক্রিয়ার কালকে টেন্স বলে, টেন্স মানে কাল, কাল মানে সময়, এরকম করে পড়ে এসেছিল। তা এই টেন্স হচ্ছে কয় প্রকার না, টেন্স হচ্ছে 3 প্রকার, কি কি, এক হচ্ছে প্রেজেন্ট, তারপর হচ্ছে পাস্ট, তিনে হচ্ছে ফিউচার,
তাই না? ফিউচার এই তিনটে টেন্স এদেরকে আবার মানে এই প্রেজেন্টকেও চারটে ভাগে ভাগ করা হয়েছে, এই পাস্টকেও আবার চারটে ভাগে ভাগ করা হয়েছে, আর এই ফিউচারকে আবার চারটে ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ কি না? তারা কি কি না, তারা হচ্ছে, আমি একটু লিখি আবার পরে ক্লিয়ার করে দেবো বোর্ড থেকে, দিয়ে সুন্দরভাবে তোমাদের বোঝাবো। ইনডিফিনাইট, তাই না? INDEFINIT, ইনডিফিনাইট আছে, কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস, তাই না? তারপর হচ্ছে পারফেক্ট, একটু না বোঝালে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে না। পারফেক্ট, তারপর হচ্ছে কি না পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস, এটা হচ্ছে এই চারটে, মানে এই প্রেজেন্টকে নিয়ে এসে চারটে বসাও, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চারটে হয়ে গেল, এই চারটে হয়ে গেল। আবার পাস্টকে বসাও, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এইভাবে আবার ফিউচারে বসাও, এরকম করে করে কি হচ্ছে, এই এই করে করে হচ্ছে তোমার মোট টোটাল হচ্ছে 12খানা টেন্সের জায়গা তৈরি হচ্ছে। মানে প্রত্যেকটা টেন্সকে যদি চার ভাগে, মানে প্রেজেন্টকে চারটে, পাস্টকে চারটে, ফিউচার চারটে ভাগ করে, তাহলে কি হবে, টোটাল 12খানা টেন্স হবে। তা সেই 12খানার মধ্যে আজকে আমি তোমাদের কি করেছি না, আজকের এইখানে যে কটা কমন এর রেখেছি, সেখানে মাত্র গুটি কয়েক টেন্সের উপরে আমি তোমাদেরকে আজকে ইরোরটা দেখাবো, কিভাবে ইরোরগুলো আমরা সমাধান করব, মানে করতে হয় আর কি বেসিক্যালি। ঠিক আছে, কি কি না, এই ইনডিফিনাইটটা মুছে দিলাম, এই ইনডিফিনাইট সঙ্গে কন্টিনিউয়াস, এই তিনটে, আর হচ্ছে পারফেক্ট, এই তিনটে টেন্সের উপরে, এই যে তিনটে মুছে দিলাম, এই তিনটে টেন্সের উপরে কি রয়েছে, আজকের আমাদের এই কটা ইরর রয়েছে। আর তাহলে কি করতে হবে স্যার, না এই ইররগুলোকে করতে গেলে, এই ইররগুলোকে সমাধান করতে গেলে একদম তোমাদেরকে বেসিক কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। কিভাবে স্যার ক্লিয়ার করব, আমি আছি, কোনো চিন্তা নেই, ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি বলে দেবো আস্তে আস্তে করে। তাহলে আমরা আলোচনা করছি আজকে কতগুলো, না আজকে আলোচনা করছি আমরা এই টেন্সের তিনটে টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ে আমি আগে আলোচনা করব, তারপর তোমাদের এখানে কটা কমন এরর করাবো। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট মানে ফানে কিছু আনতে হবে না, পুরা গঠিত বর্তমান হ্যান ত্যান আমরা কোথেকে পড়ে এসেছি, ওসব কিছু লাগবে না, ঠিক আছে, এত মাথা ঝঞ্ঝট করার কোনো প্রয়োজন নেই। কি রয়েছে না প্রেজেন্ট, দেখো এখানে তিন চারটে কনসেপ্ট আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট বেশি কনসেপ্ট নেই বাবা, প্রেজেন্টের মাত্র দু তিনটে চারটে কনসেপ্ট আছে, আর কিছুই নেই। হ্যাঁ ঠিক আছে, এগুলো হচ্ছে সব মানে ব্যাজের ক্লাস দিয়ে পড়াতে হয় সুন্দরভাবে, প্রথম থেকে যদি এইভাবে তোমাদেরকে টেন্স মানে করে নিয়ে আসা হতো, আজকে তোমাদের এখানে এই কমন এরগুলো কোনো ব্যাপারই থাকতো না তোমাদের কাছে, ঠিক আছে। যাই হোক, যেটা হওয়ার নয় সেটাকে নিয়ে আলোচনা করে লাভ নেই, একদম পুরো বিষয় ভিত্তিক আলোচনা করি কি রয়েছে ব্যাপারটাতে। দেখো এই যে যে ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে না, এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে, এই বাক্যটার মূল বৈশিষ্ট্য হচ্ছে, কি করে বুঝবো, তাহলে 12টা, আমি একটু কি বললাম 12খানা টেন্স, তাহলে 12খানা টেন্সের 12 রকম বৈশিষ্ট্য রয়েছে। ব্যাপারটা কি স্যার, ব্যাপারটা কি না, ব্যাপারটা হচ্ছে দেখো ধরো আমি একটা মানুষ আঁকছি, মানুষ, খুব ভালো ছবি আগে আগেই বললাম একটু আগে, ঠিক আছে, মানুষ আঁকছি, তা এই মানুষটার, ঠিক আছে, দারুণ মানুষ, মোটাসোটা মানুষ আমার মতন করে, ঠিক আছে, হ্যাঁ এরকম মানুষ এঁকেছি, ঠিক আছে, মোটামুটি মানুষটা এঁকেছি মোটামুটি, ঠিক আছে, কোথায় চোখ দেবো খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, যাই হোক এই মানুষটা এঁকেছি। তা এই মানুষটা দেখো, এই যে তার পুরো শরীরটাকে কি বলা হয়, বডি, পুরো শরীরটাকে বডি বলছি, আর এটাকে কি বলছি, হ্যান্ড বলছি, এটাই কি বলছি, আই বলছি, হ্যাঁ কি না, তাই না, এটাকে কি বলছি, স্যার লেগ বলছি, আর বিশেষ কিছু বলছি না, উদাহরণ দিয়ে। তাহলে বডিকে তুমি যদি টেন্স ধরো, বডিকে তাহলে তুমি টেন্স ধরো, তাহলে এই এই লোকটার নাম হচ্ছে টেন্স। বডি, তাহলে এই যে বডি, বডির কতগুলো অংশ, বিভিন্ন অংশ, চোখ, নাক, কান, হ্যান ত্যান, হাত পা এগুলো ভাগ। তাহলে আবার বডির যখন তুমি ভিতরে ঢুকছো, তার পার্টস গুলোতে ঢুকছো, তখন কি হচ্ছে না হাতের বিভিন্ন কাজ, চোখে বিভিন্ন কাজ, চোখে বিভিন্ন কাজ, পায়ে বিভিন্ন কাজ, তাই না, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রকম কাজ রয়েছে। ঠিক তেমনি বডির মতো তুমি যদি টেন্সকে ধরো, তা টেন্স যখন একটা পুরো একজন ব্যক্তির নাম, সেই টেন্সে যখন ভিতরে ঢুকে আসবে, তখন সেখানে কজন লোক রয়েছে, সেখানে টোটাল 12জন লোক রয়েছে। তাহলে 12জন লোক তাহলে কি একই কাজ হবে, তাহলে তোমার তোমার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কি সবার একই কাজ, নিশ্চয়ই নয়। ঠিক তেমনি টেন্সেরও যে 12টা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তারও কিন্তু 12 রকম কাজ রয়েছে। ক্লিয়ার হলো কি বললাম, বুঝে গেল না, বুঝে গেল না, তা তারও 12 রকম কাজ রয়েছে। তাহলে স্যার কাজগুলোকে, এবং এই যে টেন্সটা কি করে বুঝবো প্রেজেন্ট ইনডিফিনাইট, এই কাজের উপর দিয়ে, এই কাজের উপর দিয়ে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা কোন টেন্স, কাজের উপর দিয়ে তোমাকে বুঝতে হবে কোনটা কোন টেন্স। প্রত্যেকটা এই যে 12টা টেন্স বললাম, একটু মুছে দিই, 12টা টেন্স বললাম, 12টা টেন্সের 12 রকম বৈশিষ্ট্য আছে, 12টা টেন্সে 12 রকম বৈশিষ্ট্য রয়েছে।
ঠিক আছে, 12টা টেন্সে 12 রকম বৈশিষ্ট্য রয়েছে। আর আজকে এই যে আলোচনার বিষয়টাতে 12 রকম বৈশিষ্ট্যের মধ্যে কি হচ্ছে, একটুখানি 1 মিনিট, ঠিক আছে, 12 রকম বৈশিষ্ট্য রয়েছে বললাম। তাহলে 12 রকম বৈশিষ্ট্যের মধ্যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বৈশিষ্ট্য কি? না, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে অভ্যাসগত কাজ, অর্থাৎ মানে হেবিচুয়াল একটা থাকবে, হেবিট থাকবে, HABIT, হেবিচুয়াল ওয়ার্ক থাকবে, মানে প্রতিদিন প্রতিদিন আমরা যে কাজটা করব, ঠিক আছে, এভরিডে আমরা হচ্ছে যে কাজটা করব, সেটা হচ্ছে মানে প্রতিদিন আমরা যে কাজ করব সে কাজ হচ্ছে কি হবে, হেবিচুয়াল হবে, মানে অভ্যাসগত হবে, অর্থাৎ বাংলায় বলতে গেলে অভ্যাস। ঠিক আছে, অভ্যাসগত কাজ। ঠিক আছে, আর একটা এখানে কনসেপ্ট থাকে, দুটো কনসেপ্ট, দুটো বৈশিষ্ট্য এর, এটা হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন চিরন্তন সত্য বোঝাবে। যেমন কি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তা তুমি যখন তোমাকে বলছে যে সূর্য পূর্ব দিকে ওঠে, তোমাকে বাক্য রচনা করতে, ট্রান্সলেশন করতে বলছে, তখন তুমি 12খানা টেন্সের কথা ভাবছো। 12খানা টেন্সের কথা ভাবলে হবে না, 12খানা টেন্সের মধ্যে ভাবতে হবে। 12খানা টেন্সের মধ্যে যে টেন্সে 12খানা টেন্সের মধ্যে যে টেন্সটাতে এই চিরন্তন সত্য নিয়ে ডিল করে, সেই টেন্সটা নিয়ে তোমাকে এটা বসাতে হবে। স্যার এই চিরন্তন সত্য হলে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, কিংবা অভ্যাসগত হলে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই বাক্যের গঠন প্রণালী কি? না, এই বাক্যের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে অবজেক্ট। এই বাক্যের গঠন প্রণালী কি, একটুখানি আবার গন্ডগোল হচ্ছে, হ্যাঁ, বিচ্ছিরি হয়ে যাচ্ছে পরপর। ব্যাপারটা ভালো করে অন্য কালি দিয়ে লিখলে ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এখানে কি বলতে চাইছে, এখানে গঠন হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী। ঠিক আছে, তাহলে যে কাজটা অভ্যাসগত, দেখো অভ্যাসগত টার্মটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। আর একটা বড় জিনিস কি জানো তো, বড় জিনিস হচ্ছে না, টেন্স বুঝতে গেলে তোমাকে একটা জিনিস জানতে হবে, টেন্স মানে হচ্ছে শুধুমাত্র ভার্ব নিয়ে খেলা, শুধু ভার্বটাকে ধরতে হবে। এবং যে বাংলা বাক্যটা থাকছে না, বাংলা বাক্যে সবসময় যেন শেষে ভার্ব থাকবে, বাংলা বাক্যের শেষে ভার্ব থাকবে। আর ওই শেষে যে ভার্বটা থাকছে ওকে ধরতে হবে, ওই বলে দেবে তুমি কোন দিকে যাবে। উদাহরণ দিয়ে বলি, যদি বলি যে আমি, ধরো আমি এখন পড়ছি, তুমি যত বাংলা বাক্য বলবে, যতবার সবার শেষে ভার্ব থাকা, এই যে পড়ছি, পড়ার যে ভার্ব, সবার শেষে বাংলা বাক্যে ভার্ব থাকবে। তাহলে এই ভার্বটা হচ্ছে, এই ভার্বই তোমাকে বলে দেবে কোন দিকে যাবে, 12টার মধ্যে কোন দিকে যাবে। এই যে আমি এখন পড়ছি, কিংবা আমি এখন কি করছি না করছি, আর বাকিগুলো এখানে বাক্যের আগে যা থাকবে, কেউ কোনো রকম কোনো দায়িত্ব নেবে না টেন্সের ক্ষেত্রে। শুধুমাত্র এই ভার্বই বলে দেবে এই 12খানার মধ্যে কোনটায় আছে। তাহলে এই পড়ছি মানে কি, পড়ছি মানে এখন করছি, এখন করছি মানে এখন যে কাজটা চলে সেটা কি হয়, কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, এরকম ব্যাপারটা থাকে আর কি, এভাবে তোমাকে ধরতে হয়। তা উম, ধরতে হবে। তা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বলেছে, না অভ্যাসগত কাজ বোঝালে হচ্ছে চিরন্তন সত্য, কিংবা চিরন্তন সত্য বোঝালে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটাই বোঝালাম। তাহলে এইটা বোঝানোর ক্ষেত্রে এবার দেখো বাক্যগুলোকে পড়ো, বাক্যগুলোকে পড়ো, আস্তে আস্তে করে দেখবে সমাধান করলে উত্তর পারবে। কি বলছে দেখো, রাম হ্যাজ ইউজুয়ালি বিলিভস, ঠিক আছে, ইউজুয়ালি বিলিভস কাকে, এভরিওয়ান, প্রত্যেকেই, নো এরর বলেছে। কোন পার্টি এরর তোমরা নিজেরা বলো। তাহলে দেখো রাম হ্যাজ দিয়েছে, তাহলে গঠন প্রণালী আমি একটা কি বললাম, গঠন প্রণালী বললাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর ইউজুয়ালি দেওয়া থাকলে বেসিক্যালি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কাজ করতে হয়, প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট, তাহলে এখানে হ্যাজ কি করতে আছে, তার মানে নিশ্চয়ই হ্যাজটা হবে না। ঠিক আছে, তাহলে মানে করেও দেখো, রাম প্রত্যেক স্বাভাবিকভাবে বিশ্বাস করে। তাহলে দেখো আমি মাঠে খেলি, একটা বাক্য বলছি, দেখো আমরা আমরা এই মাঠে খেলি। তাহলে আমরা যদি এই মাঠে খেলি হয়, শেষে কি বলেছি, ভার্ব থাকে, তাহলে ভার্বকে দেখো, তাহলে দেখো খেলি কথাটাকে যদি তুমি বিশ্লেষণ করো, এই আমরা এই মাঠে খেলি, মানে খেলি মানে কি তুমি একদিন খেলার কথা বলছে, না, খেলা মানে খেলি মানে কি প্রায় দিন কি প্রতিদিন এই মাঠটাতে আমরা খেলাধুলা করি। তাহলে প্রতিদিন আমরা যে কাজটা করি, এই ধরনের এরকম করে মানটা বুঝতে হবে। আমি রাত্রে ভাত খাই, তাহলে আমি রাত্রে ভাত খাই, দুয়া আছে। তাহলে দেখো খাই কথাটাকে বিশেষ ভার করে ধরতে হবে, অন্য কাউকে না, এরা কেউ উত্তর কিছু বলতে পারবে না, ফাঁকুয়া গুলো এগুলো, এগুলো ফাঁকুয়া, শুধুমাত্র ভাবটা ইম্পর্টেন্ট, খাই। তাহলে দেখো আমি রাত্রে খাই, ভাত খাই, মানে কি খাই মানে কি একদিন খাচ্ছ, প্রতিদিন, বা কি এখন খাচ্ছ বোঝাচ্ছে, মোটেও নয় কিন্তু, প্রতিদিন একটা রেগুলার আমরা খাওয়া দাওয়া করি। সেটা হচ্ছে রেগুলার যে কাজটা হয় সেটা কি হয়,
এটা হচ্ছে হ্যাবিচুয়াল, এই যে হ্যাবিচুয়াল হবে। আর হ্যাবিচুয়াল মানেই কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন বললে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব যদি অবজেক্ট হয়, তাহলে এ যদি সাবজেক্ট হয়, তাহলে এ হ্যাজ কি করতে এখানে রয়েছে, তার মানে সে কি হবে না, হ্যাজ হবে না, তার মানে এই পার্টে ইরর রয়েছে। কি বললাম বোঝা গেল? আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো পরে গ্রামারটা কি আছে আবার, 2 নম্বরটা। ঠিক আছে, 2 নম্বরটা দেখো কি বলেছে। আচ্ছা, 2 নম্বরটা বলেছে দ্য ম্যাঙ্গো ইজ গেটিং রাইপ ইন অটাম। ভালো করে পড়ো, বা তোমরা ভালো করে পড়ো, বারবার করে পড়ো কি বলছি দেখো। বারবার করে না পড়লে অ্যান্সার করতে পারবে না, বা আমি কি বলছি বুঝতে পারবে না। দেখো, ম্যাঙ্গো ইজ গেটিং রাইপ, তাহলে দেখো ম্যাঙ্গো ইজ গেটিং মানে কি? তাহলে কোন টেন্স দিয়েছে? আগে টেন্সটা লিখো, বাক্যটা দেখো। এটা সাবজেক্ট, তাই না? আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, স্যার ম্যাঙ্গো সাবজেক্ট। তারপরে ইজ হচ্ছে অ্যামিজারের ইজ দিয়েছে, অ্যাম ইজ, আর হচ্ছে আর, 3টে বিভার্ব দিয়েছে। তারপর ভার প্লাস হচ্ছে আইএনজি দিয়েছে, আর হচ্ছে আর গেটিং রাইট, আর এটা রাইটটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট। তাহলে সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট কোন টেন্সে? না স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। ঠিক আছে, প্রত্যেকেই জানি আমরা 12টা টেন্সের গঠন প্রণালী রয়েছে, 12টা টেন্সের গঠন প্রণালী রয়েছে। তার মধ্যে সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা বাক্যটা পড়ে দেখতে পাচ্ছি কি, যে ম্যাঙ্গো পাকছে, পেকেছে, পাকছে, পাকতে চলেছে ইন অটাম, শরৎকালে। নো এরর বলছি। তাহলে দেখো শরৎকালে, প্রতি বছর শরৎকালে কি হয়? ম্যাঙ্গো পাকে। তাহলে এটা তো সত্য কথা রে বাবা, চিরন্তন সত্যের কথা। তাহলে এখানে চিরন্তন সত্য হলো, আমরা পড়ে এলাম কি, যে প্রেজেন্ট ইনডিফিনিট পড়ে এলাম চিরন্তন সত্য। সত্য কথা হলে কি হলো? সত্য কথা হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, তাহলে তার গঠন প্রণালী কি করেছিলাম? সাবজেক্ট ভার অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভাব যদি হয়, তাহলে ইজ কি করতে আছে? ভার্বের সঙ্গে আইএনজি কি করতে আছে? তার মানে সে কি হবে না, ইজও হবে না,